আজকের গল্প আমাদেরকে লিখে পাঠিয়েছেন বনগাঁ থেকে শঙ্খ মিত্র। উনি যেভাবে লিখেছেন গল্পটা সেভাবেই পড়া এবং উপস্থাপিত করার চেষ্টা করব। নমস্কার ভাইয়া, আমি শঙ্খ। ইউটিউবের সূত্রে আপনার সাথে পরিচয়। ছোটবেলা থেকে আমি গল্প লিখতে পছন্দ করি, বিশেষ করে ভয়ের গল্প। আমি আমার জীবনে এরকম কিছু অলৌকিক ভুতুড়ে ঘটনার সম্মুখীন হয়েছি। আজকের গল্পটাও আমার জীবনে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা নিয়ে। আশা করি গল্পটা তুমি পড়ে শোনো। সবে আমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। আমরা বন্ধুরা মিলে প্ল্যান করলাম দূরে কোথাও একটা বেরিয়ে আসি। মাধ্যমিক নিয়ে এই বেশ কয়েকটা মাস আমাদের খুব চাপে কেটেছে, তাই মাইন্ডটাকে ফ্রেশ করাও জরুরি। সেজন্য দূরে কোথাও একটা যাওয়ার প্ল্যান করছিলাম। বন্ধুরা বলেছিল কাছে কোথাও একটা ঘুরতে গেলেই ভালো হয়, কিন্তু আমি জেদ করে বলেছিলাম না না, দূরে কোথাও একটা পাহাড় জঙ্গল এরকম জায়গা ঘুরে আসি। তখন যদি আমি এরকম জেদ না করতাম তাহলে আজকে হয়তো সব কিছু আলাদা হতো। ঝাড়খণ্ডে অনেক পাহাড় ওয়াটারফলস আছে, আমি বইয়ে পড়েছি। সেখানের মধ্যে একটা জায়গা আমরা সিলেক্ট করি। বিশেষ কিছু কারণের জন্য আমি নামটা ডিসক্লোজ করছি না। একটা শনিবার রাত্রে বাসে চেপে ঠিক ভোরবেলায় ঝাড়খণ্ডে আমরা নামলাম। সেখান থেকে অটো করে আমরা পাহাড়ের কাছাকাছি এলাকাতে পৌঁছে গিয়েছিলাম। দুটো বড় বড় পাহাড়, তার মাঝখান থেকে ঝর্ণা, কিন্তু জনবসতি খুব কম। 2-3টে হোমস্টে, ব্যাস। আমরা সকাল 10টার সময় সেই একটা হোমস্টেতে গিয়ে উঠি। আমরা খুব এক্সাইটেড ছিলাম। এতদিন পর বন্ধুরা সবাই মিলে ঘুরতে এসেছি। আর হ্যাঁ, বলে রাখি, আমরা টোটাল 5 বন্ধু মিলে ঘুরতে গিয়েছিলাম। আমি, স্বপন, বিকাশ, রাহুল, অমিত। আমরা সেখানে 2টো রুম ভাড়া করি এবং হোমস্টের কেয়ারটেকারকে জিজ্ঞাসা করি এখানে কোথায় ঘুরতে যাব, কীভাবে ঘুরতে যাব। কেয়ারটেকার খুশি মনে আমাদেরকে বলে घूमने के लिए काली पहाड़ी है और उसके सामने वाटरफॉल्स भी है, पर जहाँ भी जाइएगा बाबू शाम के पहले आ जाइए। আমরা জিজ্ঞাসা করলাম কেন, রাত্রেবেলায় কি এখানে যোগাযোগ ব্যবস্থা খুব বাজে? তিনি আমাদের ডাইরেক্টলি কিছু বলতে চাইলেন না, শুধু বললেন यहाँ पे रात पे थोड़ा खतरा है, आप लोग रात से पहले आ जाइए तो ही अच्छा है। আমরা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে ঠিক 12টার পর ঘুরতে যাব ভাবলাম। হোমস্টেতে ওঠার সময় রাহুল পা পিছলে পড়ে যায় এবং পায়ে তার একটু চোট লাগে এবং পাটা ফুলেও যায়। সেই জন্য আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়ে যায়। আমরা 2টোর সময় ঘোরার জন্য বের হই। জায়গাটা অপরূপ সুন্দর। শীতকাল, পাতলা রোদ, ঘন জঙ্গল, ট্রেকিংয়ের জন্য অপরূপ একটা জায়গা। এখানে সব পাহাড়ের ওপরেই একটা করে মন্দির থাকে, কিন্তু এই পাহাড়ের ওপর কোনো মন্দির বা এরকম কিছু আমরা দেখতে পাই না। পাহাড়ের ওপর উঠতে উঠতে আমাদের আরো 2 ঘন্টা সময় লেগে গেল। পাহাড়ের কোলবে একটা সুন্দর ঝর্ণা নিচে নেমে গেছে। সেখান থেকে পুরো শহরটাকে সুন্দরভাবে দেখা যায়। এত অপরূপ সুন্দর একটা জায়গা, যেন স্বর্গভূমি। রাহুলের কাছে একটা ছোট্ট ক্যামেরা ছিল, সেটা দিয়ে সে অনেক কিছু ছবি তুলছিল। এরকম ছবি তুলতে তুলতেই একটা বাঁশের ঝোপের পাশে সে আবার পা পিছলে পড়ে যায়। আমরা তাকে তুলে ধরি এবং ওকে নিয়ে একটু মজা করি, কিন্তু রাহুল বলল কেউ যেন তাকে পেছন থেকে টেনে নিচের দিকে ফেলে দিয়েছে। আমরা আরও ওকে নিয়ে বেশি মজা করতে শুরু করলাম। শীতকালে তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় বটে। তখন সন্ধে 4:30 বাজবে।
হোমস্টের মালিক আমাদেরকে ফোন করে বললেন, এখন 4:30 বাজছে, তাড়াতাড়ি আমরা যেন নিচে নেমে আসি। কিন্তু জায়গাটা এত সুন্দর, আমাদের নিচে নামতে মনই করছিল না। আমরা জায়গাটা আরেকটু বেশি ঘুরে দেখতে থাকলাম। সেখান ঘুরতে ঘুরতে 5টা বেজে গিয়েছে। তারপর আমরা আস্তে আস্তে গল্প করতে করতে নিচের দিকে নামছিলাম। সন্ধে তখন হবে, যেহেতু উঠতে 2 ঘন্টা লেগেছিল, নামতেও 2 ঘন্টার মতোই সময় লাগবে, আমাদের মাথায় সেটা ছিল না। রাহুল অনবরত বলছিল তার ঘাড়ে কিছু যেন একটা কামড়ে ধরে আছে। আমি ওকে বললাম, ঠিক আছে, হোটেলে যাই, তারপর দেখব। আমরা কিছুটা নামতেই হঠাৎ করে যেন সন্ধে নেমে গেল। আমাদের কাছে মোবাইলের ফ্ল্যাশ লাইট ছিল, কিন্তু জঙ্গলের মধ্যে নেমে বের হওয়ার জন্য এটা উপযুক্ত নয়। কিছুক্ষণ পর আমরা লক্ষ্য করলাম চারদিকটা যেন অন্ধকারে ভরে যাচ্ছে। আমাদের গা ছমছম করতে শুরু হলো, কারণ এখনো 1 ঘন্টার পথ বাকি। চারদিকের জঙ্গলটা আরো বেশি ভয়ানক লাগছিল। আমরা এক একজনের হাত ধরে আস্তে আস্তে গল্প করতে করতে নিচের দিকে নামছিলাম। অমিত আমায় বলল, আমরা যে দিক দিয়ে উঠেছিলাম এই রাস্তাটা মনে হয় ওই দিকটা না। আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। তাহলে কি অন্ধকারে আমরা রাস্তা ভুল করলাম? আমরা হোটেল মালিককে কল করতে গিয়ে দেখছি আমাদের কারোর মোবাইলেই আর টাওয়ার নেই। তখন সন্ধ্যে 6:30। আমরা হনুমান চালিসা মন্ত্র জপ করতে করতে জলদি আমরা নিচে নামতে লাগলাম। হঠাৎ একটা গাছের সাথে ধাক্কা লেগেই আমরা সবাই আলাদা হয়ে গেলাম। চারদিকটা অন্ধকার। আমার মোবাইলটা হাত থেকে পড়ে গেছে। অমিত, রাহুল একদিকে, আমি, বিকাশ, এরা সব একদিকে। আমি অমিত অমিত করে ডাকতে লাগলাম, কিন্তু অমিত কিছুতেই সাড়া দিল না। আমি লাইট দিয়ে এদিক ওদিক তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করলাম। কিছুক্ষণ পর অমিত আর রাহুল আমাদের পেছন দিক দিয়ে ডাকলো। আমরা বললাম, তোরা পেছনে কি করছিস? এতক্ষণ ধরে ডাকছি, তোরা কি শুনতে পাচ্ছিস না? তারা না কোনো উত্তর দিল না। অমিত একটু ভারী গলায় বলল, আমি তো তোকে দেখতে পাচ্ছিলাম, তুই শুধু আমাকে খুঁজে পাচ্ছিলিস না। আমরা তাড়াহুড়ো করে সবাই একে অপরের হাত ধরে নামতে শুরু করলাম। অমিত আর রাহুল কেমন যেন একটা বিহেভ করছিল। তার হাত পা যেন বরফের মতো ঠান্ডা। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি রে, তোর কি হয়েছে? তোর হাত পা এত ঠান্ডা লাগছে কেন? ও কিছু বলল না। আরো 45 মিনিট ওভাবে নামতে নামতে আমরা পাহাড়ের কোলের কাছে এসে পৌঁছালাম। সেইখানে দেখলাম হোটেলের মালিক এবং কেয়ারটেকার টর্চ নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা ছুটে গিয়ে তাদের কাছে পৌঁছালাম এবং একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কেয়ারটেকার বলল, বাবু, तुम तो सिर्फ 3 लोग हो, बाकी 2 लोग किधर है? আমি বললাম, কই, আমরা তো 5 জনই আছি। আমি পেছন ফিরে দেখলাম অমিত আর রাহুল আমাদের সাথে নেই। আমি কি করবো বুঝতে পারছিলাম না। তাহলে এই যে আমাদের সাথে এলো অমিত, রাহুল, ওরা কোথায় গেল? আমি কেয়ারটেকারকে সব কিছু খুলে বললাম। কেয়ারটেকার বলল, ওদেরকে তাহলে ওরা তুলে নিয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কারা তুলে নিয়ে গেছে? কেয়ারটেকার বলল, চলুন আপনারা হোটেলে চলুন, আমি খুলে বলছি। আমি কেয়ারটেকারকে ধরে কাঁদতে শুরু করলাম। আমি বললাম, অমিত, রাহুল আমাদের সাথেই আসছিল, আমরা এক হাত ধরে আমরা হেঁটে হেঁটে নিচে নামছিলাম। ওরা তো জঙ্গলের মধ্যেই আছে, চলুন না ওপরে গিয়ে ওদেরকে নিয়ে আসি।
केयरटेकर बोल वो लोग नहीं आएंगे साहब। आप लोग अगर ऊपर जाएंगे तो आप लोग भी नीचे जिंदा नहीं आएंगे। আমাদেরকে জোর করে কেয়ারটেকার তাদের হোমস্টেতে নিয়ে গেল। হোটেলে গিয়ে আমরা সব কান্নায় ভেঙে পড়লাম। আমার বারবার মনে হচ্ছিল কেন জেদ করে এত দূরে আসতে গেলাম। কেয়ারটেকারটা আমাকে কাঁদতে দেখে বলল, এই জায়গাটা ভালো না, আপনারা কেন এসেছিলেন এখানে ঘুরতে? আপনারা কি কিছুই জানেন না? আমি তাকে বললাম, সত্যি কিছুই জানি না, আপনি আমাকে খুলে বলুন। তিনি বললেন, কিছু বছর আগে এই পাহাড়ের ওপর এক তান্ত্রিক তন্ত্র সাধনা করতে এসেছিলেন। তন্ত্র বলে সে সিদ্ধি লাভ করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তার তন্ত্র সাধনা সফল হয়নি। তিনি যে সকল পিশাচ এবং অপদেবতাদের আহ্বান করেছিলেন তারাই জঙ্গলি পাহাড়ের মধ্যেই রয়ে গেছে। রাত্রিবেলায় কেউ তাই এদিকে যায়। রাত্রিবেলায় আমি আর কিছু খেতে পারলাম না, শুধু ভোর হওয়ার অপেক্ষা করতে থাকলাম। ভোর 4টের সময় আলো ফুটলো। আমি, কেয়ারটেকার, আমার বন্ধু মিলে পাহাড়ের উপর উঠতে লাগলাম। আধ ঘন্টা ওঠার পর গাছের সাথে অমিত এবং আমরা ধাক্কা খেয়েছিলাম। একটু পাশেই দেখি ওরা পড়ে আছে। তাদের চোখ মুখ কালো হয়ে গেছে, মনে হচ্ছে তাদের শরীরের সব রক্ত কেউ চুষে খেয়েছে। রাহুলের পাশে তার ক্যামেরাটাও পড়ে আছে। আমি বাড়িতে ফোন করলাম, অ্যাম্বুলেন্স আসলো, ওদেরকে আমাদের গ্রামে নিয়ে গেল। দীর্ঘ 1 মাস আমি বাড়ি থেকে বেরোতেই পারিনি। একদিন ব্যাগ খুলে দেখলাম রাহুলের ক্যামেরাটা আমার কাছেই রয়ে গেছে। আমি একটা একটা করে ছবি দেখতে লাগলাম, কিন্তু একটা ছবির মধ্যে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। রাহুল ওই বাঁশ গাছের সামনে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলেছিল। তার মধ্যে একটা ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে এবং তার চোখগুলো জ্বলজ্বল করছে। আমি তখন বুঝতে পারলাম ওই যে বাঁশ গাছের সামনে রাহুল পড়ে গিয়েছিল এবং রাহুল বলেছিল তার পিঠে যেন কেউ কামড়ে ধরে আছে, ঠিক ওখান থেকেই ওরা আমাদের পিছু নিয়েছিল। আমি আমার বন্ধুদের খুব মিস করি। আমার একটা ভুলের জন্য আজ এত বড় মাসুল গুনতে হয়েছে। আপনারা আমার বন্ধুদের আত্মার শান্তি কামনা করবেন। আর কিছু লিখছি না দাদা। ইতি শঙ্কর।